মেয়েরা, আজকে আমরা গতদিন যে ক্যাটেগরিক্যাল সিলজিজমস বা তার বেশ কয়েকদিন ধরেই আমরা পড়ছি নিরপেক্ষ ন্যায় বা নিরপেক্ষ যুক্তি, ক্যাটেগরিক্যাল সিলজিজমস। তো সেইটা আমরা আজকে করে দেখার চেষ্টা করব যে আহ, মানে মানে একটা একটা উদাহরণ দেবো, একটা এক্সাম্পল দেবো। সেই এক্সাম্পলের মধ্যে কোথাও কোনো ফ্যালাসি বা কোথাও কোনো দোষ হয়েছে কিনা সেইগুলো আমরা বোঝার চেষ্টা করব। সেইগুলো না করলে ক্যাটেগরিক্যাল সিলোজিজমস কমপ্লিট হয় না, নিরপেক্ষ ন্যায় শেষ হয় না। তো নিরপেক্ষ ন্যায়কে করার জন্য আমাদের ওই উদাহরণ বা এক্সাম্পলস গুলো জরুরি। নিরপেক্ষ ন্যায়ের রুলস গুলো সবার কাছে আছে আমি আশা করব, নিয়মগুলো সবার কাছে আছে আমি এটা আশা করব। এবার আমি বাংলাতেও বলছি, একটা এক্সাম্পল, একটা উদাহরণ আমি বাংলাতেও বলছি, আশা করব সবার কাছে খাতাও আছে, পেনও আছে। আর যারা আমি ইংরেজি বইটা থেকেই যদি বলি, তাহলে ইংরেজি বইটার আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি। পেজ নাম্বারটা 249, 249, 6th চ্যাপ্টার 249 পেজ নাম্বার। তাছাড়াও আমি বলছি, বাংলাতেও বলছি, এটা কি বাংলা করে বলছি, আশা করি সকলের কাছেই খাতা পেন আছে। আমি বলবো যাই হোক, প্রত্যেকের কাছেই বই আছে বা বইয়ের মানে জেরক্স বা বই প্রিন্ট করে নেওয়া হয়েছে। যাই হোক, যাই থাকুক, প্রত্যেককে উদাহরণটা আমার মনে হয় লিখে, খাতায় লিখে করলে সব থেকে ভালো হয়। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি, মেয়েরা নিজেরাই ডিসাইড করে আমাকে বলবে যে এখানে কোন ফ্যালাসি বা কোন দোষ হয়েছে। সবাই লিখুক, বাংলার মেয়েরা আগে লিখুক। সকল খরগোশ হয় খুব দ্রুতগামী, সকল খরগোশ হয় খুব দ্রুতগামী। এটা প্রধান আশ্রয় বাক্য বা প্রধান হেতু বাক্য। সকল খরগোশ হয় খুব দ্রুতগামী, প্রধান আশ্রয় বাক্য। তারপরে অপ্রধান আশ্রয় বাক্য হচ্ছে, মানে তারপরে যেটা দ্বিতীয় আশ্রয় বাক্য যেটা, সেটা হচ্ছে কোনো 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 ঘোড়া হয় দ্রুতগামী, কোনো কোনো ঘোড়া হয় দ্রুতগামী। অতএব অতএব কোনো কোনো ঘোড়া হয় খরগোশ, কোনো কোনো ঘোড়া হয় খরগোশ। সিদ্ধান্ত, সিদ্ধান্তে অতএব দিয়ে আমরা শুরু করি, সিদ্ধান্ত অতএব দিয়ে লিখবো কোনো কোনো ঘোড়া হয় খরগোশ। আরেকবার বলছি, সকল খরগোশ হয় দ্রুতগামী। প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য হচ্ছে কোনো কোনো ঘোড়া হয় দ্রুতগামী, সিদ্ধান্ত হচ্ছে অতএব কোনো কোনো ঘোড়া হয় খরগোশ। ইংরেজির মেয়েরা, যদি বইটা থাকে তাহলে বইয়ের 249 পেজে একদম নিচের দিকে এই উদাহরণটা দেওয়া রয়েছে। তাও আমি বলছি, লিখে নিলে ভালো হয়, মানে লিখে নেওয়াই উচিত। অল র্যাবিটস আর ভেরি ফাস্ট রানার্স। ফার্স্ট প্রেমিস, অল র্যাবিটস আর ভেরি ফাস্ট রানার্স। all rabbits are very fast runners. First premise. Second premise, some horses are very fast runners. Some horses are very fast runners.
কনক্লুশন হচ্ছে therefore some horses are rabbits. Therefore some horses are rabbits. All rabbits are very fast runners. Some horse, এটা ফার্স্ট প্রেমিস। সেকেন্ড প্রেমিস, সাম হর্সেস আর ভেরি ফাস্ট রানার্স। আর কনক্লুশন হচ্ছে দেয়ারফোর সাম হর্সেস আর র্যাবিটস। আচ্ছা, তাহলে ফার্স্ট প্রেমিস বা প্রধান আশ্রয় বাক্য কি বচন? প্রধান আশ্রয় বাক্য কোন প্রপোজিশন? প্রধান আশ্রয় বাক্য এ প্রপোজিশন। ফার্স্ট প্রেমিসটা হচ্ছে এ প্রপোজিশন। সেকেন্ড প্রেমিস সাম হর্সেস আর ভেরি ফাস্ট রানার্স বা আই প্রপোজিশন। দেয়ারফোর সাম হর্সেস আর র্যাবিটস, এটা আই। আচ্ছা, তাহলে প্রথমটা এ, তারপরেরটা আই, আর সিদ্ধান্ত বা কনক্লুশনও আই, তাই তো? সবটাই আই, সিদ্ধান্ত বা কনক্লুশন আই, সেকেন্ড প্রেমিস বা দ্বিতীয় আশ্রয় বাক্য আই, ফার্স্ট প্রেমিস বা প্রধান আশ্রয় বাক্য এ। আচ্ছা, এরপরে আমি কি বলেছিলাম? আগে থেকেই ঠিক করে নিতে হবে কোনটা মেজর টার্ম, কোনটা মাইনর টার্ম, আর কোনটা মিডল টার্ম, আর কোন বচনে কোন পদ ব্যাপ্য, এগুলো আগে থেকে দেখে নিতে হবে। হ্যাঁ ম্যাম, করেছি। করে ফেলেছে, রূপালী করে ফেলেছে। আচ্ছা, জিজ্ঞেস করছি একটু পরে, বাকিরা করে ফেলুক। মিডল টার্ম, মাইনর টার্ম, মেজর টার্ম, পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ, এগুলো আগে নির্ণয় করে নিতে হবে। এটা প্রথম কাজ। তারপরে দোষ বা ফ্যালাসি বার করতে হবে। আগে কাজ হচ্ছে পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ কোনটা কোনটা কি কি সেগুলো বলতে হবে। তারপরে ব্যাপ্য অব্যাপ্যটাও নির্ণয় করে নিতে হবে। এগুলো আগেকার কাজ, প্রাথমিক কাজ। রূপালী ছাড়া বাকিদের হয়েছে? হ্যাঁ ম্যাম। কোন কোন বচনে কোন কোন প্রপোজিশনে কোন টার্ম হচ্ছে ডিস্ট্রিবিউটেড আর কোন টার্ম আনডিস্ট্রিবিউটেড, সেগুলো কিন্তু নির্ণয় করে নিতে হবে। ডিস্ট্রিবিউটেড এর জন্য আমি রাইট চিহ্ন দিয়ে বোঝাতে বলেছিলাম, আনডিস্ট্রিবিউটেড এর জন্য আমি ক্রস চিহ্ন দিয়ে বোঝাতে বলেছিলাম। সেগুলো আগে করে নিতে হবে। মিডল টার্ম, মাইনর টার্ম, মেজর টার্ম আগে করে নিতে হবে। পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ করে নিতে হবে। কোন বচনে কোন পদ ব্যাপ্য, কোন বচনে কোন পদ অব্যাপ্য, এগুলো করে নিতে হবে। শীর্ষার হয়ে গেছে, রূপালীর হয়ে গেছে। রূপালী তো না, রূপালী না, রাবিয়া। রাবিয়া, রাবিয়া, রাবিয়ার হয়ে গেছে। আর বাকিদের বোধহয় হয়নি বা পারেনি। ঠিক আছে, তারাই বলুক, রূপালী বলুক বা শীর্ষা বলুক। ম্যাম, অব্যাপ্য হেতুপাত রাবিয়া জনিত বলুক। দোষ। হ্যাঁ হ্যাঁ, বল। হ্যাঁ, অব্যাপ্য হেতুপাত জনিত দোষ। আমি সেটা জিজ্ঞেস করিনি তো কিছু আগে। আমি জিজ্ঞেস করলাম কোন বচনে কোন পদ ব্যাপ্য, কোন বচনে কোন পদ অব্যাপ্য, এগুলো আগে করে নিতে। এ বচনে পদ কোনটা সাধ্যপদ কোনটা হেতুপদ, এটা বলতে হবে। হ্যাঁ ম্যাম, ঘোড়া পক্ষপদ, খরগোশ সাধ্যপদ। আর হেতুপদ? হেতুপাত দ্রুতগামী। ভেরি গুড। আর এখানে ব্যাপ্য আর অব্যাপ্য? এ বচনে উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, আই বচনে উভয়ই অব্যাপ্য। ঠিক, ভেরি গুড রূপালী। রূপালীর তো আগে ছিল, ফলে রূপালীর এইটা বুঝতে অসুবিধা হয়নি। কিন্তু যাদের ছিল না, যেমন প্রতিমা, এখনো যেখানে আছে সেখানেই আছে, অন্যদের হেল্প করে ঠিকই, এত হেল্প করে প্রতিমা, কিন্তু নিজে এখনো বুঝে উঠতে পারিনি। আর করিনা, সুমনার কথা তো আমি ছেড়েই দিলাম, আমি জানি না ওরা কি করবে। আমি বলে দিচ্ছি, প্রত্যেকে লিখে নিক।
আমি বলে দিয়েছিলাম, আমি আবার বলে দিচ্ছি, যেহেতু ক্লাসগুলো পাচ্ছি আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই, কিন্তু এরপরে আর জানি না কি হবে। সিদ্ধান্ত কনক্লুশন থেকে বুঝতে হয় কোনটা মাইনর টার্ম আর কোনটা মেজর টার্ম। কোথা থেকে বুঝতে হয় না, কনক্লুশন থেকে বুঝতে হয়। কনক্লুশন দিয়েই আমরা বুঝবো যে কোনটা মাইনর কোনটা মেজর। কনক্লুশনটা এখানে কি রয়েছে, সাম হর্সেস আর র্যাবিটস, এটা হচ্ছে আমার কনক্লুশন। সাম হর্সেস আর র্যাবিটস, এখানে আমার এই এই যে আমার এইটা যে এই যে কনক্লুশনটা, এই কনক্লুশনে আমার কিন্তু এটা কিন্তু রয়েছে আই প্রপোজিশনে। কনক্লুশনটা আমার আই প্রপোজিশনে, যেহেতু সাম আছে আর আর আছে, তাই এটা আই প্রপোজিশন। আচ্ছা, এখানে সবসময় কনক্লুশনে কি হয়, কনক্লুশনে বা সিদ্ধান্তের ক্ষেত্রে যেটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট বা উদ্দেশ্য পদটা সবসময় পক্ষপদ হয় বা মাইনর টার্ম হয়। সবসময় কনক্লুশনের সাবজেক্ট হয় মাইনর টার্ম। তাহলে এখান থেকে আমরা মাইনর টার্ম পেয়েই যাচ্ছি। কনক্লুশনের সাবজেক্ট যেহেতু মাইনর টার্ম, এখানে হর্সেসটা হচ্ছে মাইনর টার্ম। আর র্যাবিটসটা কি, কনক্লুশনের যেটা প্রেডিকেট থাকে, কনক্লুশনে যেটা প্রেডিকেট, সেই প্রেডিকেটটা সব সময় অলওয়েজ হবে মেজর টার্ম। তাহলে কনক্লুশন দিয়েই আমরা বুঝতে পারবো যে কোনটা মাইনর টার্ম আর কোনটা মেজর টার্ম। তাহলে বাকি যেটা পড়ে থাকলো সেটা কোন টার্ম হবে, সেটাই হবে মিডল টার্ম। বহুবার বলেছি, আমি খুব দুঃখ পেয়েছি, আবার আজকে বললাম, আমি জানি না এরকম আরো কতবার বলতে হবে আমাকে। কনক্লুশনে কনক্লুশনে যেটা সাবজেক্ট সেটা সব সময় হবে মাইনর টার্ম, যেটা প্রেডিকেট সেটা সব সময় হবে মেজর টার্ম, সব সময় হবে। সিদ্ধান্তের ক্ষেত্রে, প্রতিমা ভালো করে শুনে নাও, সিদ্ধান্তের ক্ষেত্রে সব সময় যেটা উদ্দেশ্য পদ সেটা হবে পক্ষপদ, আর যেটা বিধেয় পদ সেটা হবে সাধ্য পদ। এর কোনো ব্যতিক্রম হবে না, এটা সব সময় একই থাকবে। সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে পক্ষপদ, সিদ্ধান্তের বিধেয় হচ্ছে সাধ্য পদ। উদ্দেশ্য বা পক্ষপদ মানে সিদ্ধান্তের যেটা উদ্দেশ্য সেটাকে আমরা পক্ষপদ বলছি। এই পক্ষপদকে আমরা এস দ্বারা বোঝাই, মানে আমরা যেটা মাইনর টার্ম তাকে আমরা এস দিয়ে বোঝাই, যেটা মেজর টার্ম তাকে আমরা পি দিয়ে বোঝাই, আর যেটা মিডল টার্ম তাকে আমরা এম দিয়ে বোঝাই। মানে আমরা যেটা এখানে ফার্স্ট অনারটা আমি সুমনার কোনো কথা শুনবো না, আমি সুমনার কোনো কথা শুনবো না। আর সুমনা ক্লাসে ছিল কিন্তু সুমনা কিছু বুঝতে পারে না, তাই সুমনার আমি কোনো কথা শুনবো না। আমি আবার দুঃখ পাবো নাকি? দুঃখ পেলে ধর আমি ক্লাসই নিতে পারবো না, তাই না? সুমনা ক্লাস করে রেগুলার, আমি সেই দিক থেকে কখনো বলবো না যে সুমনা ক্লাস করে না, কিন্তু সুমনা কিছু বুঝতে পারে না। এটা আমার বড্ড দুঃখ লাগে যে সুমনা কিছু বুঝতে পারে না। ঠিক আছে, তাহলে তার থেকে বরঞ্চ ছেড়ে দেওয়াই ভালো। আমার পড়ানোর কথা, আমার বলার কথা আমি বলছি, অসুবিধা তো কিছু নেই। আমার মনে হয় সুমনার চুপ থাকাই ভালো, করিনারও চুপ থাকাই ভালো, কোনো না কিছু না উচ্চারণ করা ভালো। তাহলে আমি যদি দুঃখ পেয়ে যাই আমি এখানে ক্লাস অফ করে দেব, তার থেকে না বলাই ভালো। কারণ আমি প্রত্যেকটা কথা বারবার 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 রিপিট 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 করেই যাচ্ছি। ঠিক আছে, সেই ক্লাস জবে থেকে এটা শুরু করেছি ক্যাটেগরিক্যাল সিলজিজম, আমি এটা রিপিট করে যাচ্ছি আর রিপিট করে যাচ্ছি। কিছু করার নেই, আমার করাটা কাজ, তাই আমাকে করতে হবে, করেও যাব যতদিন না সিলেবাস শেষ হচ্ছে। তো সিদ্ধান্তের যেটা সাবজেক্ট টার্ম সেটা সবসময় মাইনর টার্ম, সিদ্ধান্তের যেটা প্রেডিকেট সেটা সবসময় মেজর টার্ম, এর কোনো ব্যতিক্রম নেই। সিদ্ধান্তের যেটা উদ্দেশ্য পদ সেটা সবসময় পক্ষপদ, সিদ্ধান্তের যেটা বিধেয় পদ সেটা সব সময় সাধ্য পদ, এর কোনো ব্যতিক্রম নেই। এবার বাকি দুটো প্রেমিস বা বাকি দুটো আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান আশ্রয় বাক্য, ফার্স্ট প্রেমিস আর সেকেন্ড প্রেমিস, সেখানে আমরা কি দেখছি, সিদ্ধান্তে যেটা হর্সেস, ন্যাচারালি তাহলে হর্সেসটাই হয়ে যাবে আমার মাইনর টার্ম। সেটা আমি মাইনর বলে হর্সেস এর নিচে এখানেও লিখবো, আবার
সেকেন্ড প্রেমিসেও লিখবো, বা দ্বিতীয় আশ্রয় বাক্যেও আমি ঘোড়াটাকে পক্ষপদ বলে লিখবো। তাহলে ঘোড়া হচ্ছে আমার পক্ষপদ। আচ্ছা, র্যাবিটস হচ্ছে আমার সাধ্যপদ বা খরগোশ হচ্ছে আমার সাধ্যপদ। তাহলে ফার্স্ট প্রেমিসে খরগোশ রয়েছে, তাহলে ফার্স্ট প্রেমিসে খরগোশ, র্যাবিটস রয়েছে ফার্স্ট প্রেমিসে, তাহলে সেটাও ন্যাচারালি সেটাও মেজর টার্ম হয়ে যাবে, তাহলে সেটাও মেজর টার্ম হবে। তাহলে র্যাবিটস হচ্ছে মেজর টার্ম বা সাধ্যপদ। আমরা মেজর টার্মকে বোঝাই পি দিয়ে, মাইনর টার্মকে বোঝাই এস দিয়ে। হয়ে গেল। বাকি পড়ে রইল মিডল টার্ম বা হেতুপদ। হেতুপদটা তাহলে বাকি যেটা সেটাই হেতুপদ। এবার রানার্স, রানার্সটা বাকি, দ্রুতগামী, ফার্স্ট রানার্স, ভেরি ফার্স্ট রানার্স, এই পুরোটা হচ্ছে আমার মিডল টার্ম, পুরোটা আমার মিডল টার্ম, ভেরি ফার্স্ট রানার্স। কারণ কারণ যেটা বাকি পড়ে থাকছে সেটাই তাহলে মিডল টার্ম হচ্ছে। তাহলে ভেরি ফার্স্ট রানার্স এইটাই হচ্ছে আমার মিডল টার্ম বা যাকে বলে মধ্যপদ, বা বাংলায় যাকে বলে মধ্যপদ বা হেতুপদ। আচ্ছা, এবারে সব সময় তাহলে আমরা দেখলাম যে সিদ্ধান্তের যেটা উদ্দেশ্য সেটা পক্ষপদ, সিদ্ধান্তে যেটা বিধেয় সেটা সাধ্যপদ। এবার এই পক্ষপদ দিয়ে দ্বিতীয় আশ্রয় বাক্য তৈরি হয়, তাই জন্য দ্বিতীয় আশ্রয় বাক্যকে আমরা পক্ষবাক্য বলি। আবার সাধ্যপদ দিয়ে প্রধান আশ্রয় বাক্য তৈরি হয়, তাই প্রধান আশ্রয় বাক্যকে আমরা সাধ্য বাক্য বলি। ইংরেজির মেয়েদের জন্য বলি যে হর্সেসটা এখানে যেটা মানে মাইনর টার্ম, মাইনর টার্ম দিয়ে আমরা দেখছি যে মাইনর টার্ম দিয়েই সেকেন্ড প্রেমিস তৈরি হচ্ছে, মাইনর টার্ম দিয়েই সেকেন্ড প্রেমিস তৈরি হচ্ছে, তাই জন্য আমরা সেকেন্ড প্রেমিসকে অনেক সময় মাইনর প্রেমিস বলি। আবার মেজর টার্ম দিয়ে ফার্স্ট প্রেমিস তৈরি হচ্ছে, সেই জন্য আমরা ফার্স্ট প্রেমিসকে অনেক সময় মেজর প্রেমিস বলি। তাহলে ফার্স্ট প্রেমিসের নাম হচ্ছে মেজর প্রেমিস। কেন? কারণ সেখানে মেজর টার্ম থাকে। মিডল টার্ম তো থাকবেই, মিডল টার্ম তো ফার্স্ট প্রেমিসেও থাকবে, সেকেন্ড প্রেমিসেও থাকবে, কিন্তু মিডল টার্ম কখনো কখনো কনক্লুশনে থাকে না। মিডল টার্ম বা হেতুপদ কখনো সিদ্ধান্তে থাকে না। হেতুপদ সবসময় প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান আশ্রয় বাক্যে থাকে। মিডল টার্ম সবসময় ফার্স্ট প্রেমিসে আর সেকেন্ড প্রেমিসে থাকে। মিডল টার্ম কখনো বা হেতুপদ কখনো কনক্লুশনে থাকে না বা সিদ্ধান্তে থাকে না। তাহলে ফার্স্ট প্রেমিসকে আমরা নাম দিতে পারি মেজর প্রেমিস, যেহেতু ফার্স্ট প্রেমিসে মেজর টার্ম থাকে। সেকেন্ড প্রেমিসকে নাম দিতে পারি মাইনর প্রেমিস, যেহেতু সেকেন্ড প্রেমিসে মাইনর টার্ম থাকে। আর কনক্লুশনে যেটা সাবজেক্ট সেটা হবে মাইনর টার্ম, কনক্লুশনে যেটা প্রেডিকেট সেটা হবে মেজর টার্ম, এর কোনো ব্যতিক্রম হয় না। কনক্লুশনে এই প্রথমটাকে আমরা বলি, সাবজেক্টটাকে আমরা বলি মাইনর টার্ম, আর প্রেডিকেটটাকে আমরা বলি মেজর টার্ম। কনক্লুশনটা সবসময় এরকমই থাকে, কোনো ব্যতিক্রম হয় না। চেঞ্জেসটা কোথায় হয়? চেঞ্জেসটা হয় হচ্ছে ফার্স্ট প্রেমিস আর সেকেন্ড প্রেমিসে। কিসের চেঞ্জেসটা হয়? কখনো ফার্স্ট প্রেমিসে যে মেজর টার্মটা সেটা কখনো সাবজেক্টে থাকে, আবার কখনো প্রেডিকেটে থাকে। সেকেন্ড প্রেমিসে যে মাইনর টার্মটা সেটা কখনো সাবজেক্টে থাকে, আবার কখনো প্রেডিকেটে থাকে। তাহলে সেকেন্ড প্রেমিসে যদি মাইনর টার্মটা প্রেডিকেটে থাকে তাহলে সাবজেক্টে কি থাকবে? মিডল টার্ম থাকবে ন্যাচারালি। ফার্স্ট প্রেমিসে যদি সাবজেক্টে মেজর টার্ম থাকে তাহলে প্রেডিকেটে কি থাকবে? মিডল টার্ম থাকবে, প্রেডিকেটে তখন মিডল টার্ম থাকবে। তার মানে এইটা ফার্স্ট প্রেমিস আর সেকেন্ড প্রেমিসে চেঞ্জ করে, কিন্তু কনক্লুশনে কোনো চেঞ্জেস দেখা যায় না। আমি কি বললাম ওদের? আমি ওদের বললাম যে এই যে পক্ষপদ আর এই যে সাধ্যপদ, এই পক্ষপদ আর সাধ্যপদ মানে পক্ষপদ দিয়ে যেহেতু দ্বিতীয় আশ্রয় বাক্য তৈরি হয়, সেই জন্য দ্বিতীয় আশ্রয় বাক্যকে আমরা পক্ষবাক্য বলতে পারি। সাধ্যপদ দিয়ে যেহেতু প্রধান আশ্রয় বাক্য তৈরি হয়, সেই জন্য আমরা প্রধান আশ্রয় বাক্যকে সাধ্য বাক্য বলতে পারি। এখন এই যে প্রধান আশ্রয় বাক্য, এই যে প্রধান আশ্রয় বাক্য আর দ্বিতীয় আশ্রয় বাক্য বা অপ্রধান আশ্রয় বাক্য, এই দুটোর মধ্যে কি হচ্ছে? এখানে প্রধান আশ্রয় বাক্যে আমরা দেখি সাধ্যপদও থাকে আবার হেতুপদও থাকে।
অপ্রধান আশ্রয় বাক্যে পক্ষপদও থাকে আবার হেতুপদও থাকে, কিন্তু চেঞ্জ হয়, ওইখানে চেঞ্জেসটা হয়। হ্যাঁ, মানে এদিক ওদিক থাকে। অনেক সময় আমরা দেখি যে হেতুপদটা, ধরা যাক দ্বিতীয় আশ্রয় বাক্য বা অপ্রধান আশ্রয় বাক্য, সেখানে ধরা যাক উদ্দেশ্যতে রয়েছে হেতুপদ। প্রতিটা বাক্যেরই একটা উদ্দেশ্য থাকে, একটা বিধেয় থাকে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্রতিটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা প্রেডিকেট থাকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো প্রত্যেকটা যে বাক্য তার যে সাবজেক্ট বা উদ্দেশ্য, কখনো আমরা দেখি যে দ্বিতীয় আশ্রয় বাক্যে উদ্দেশ্যে হয়তো হেতুপদ আছে, তাহলে বিধেয়তে কি থাকবে? দ্বিতীয় আশ্রয় বাক্য, তো বিধেয়তে অবশ্যই পক্ষপদ থাকবে, কারণ পক্ষপদ দ্বিতীয় আশ্রয় বাক্যেই থাকে, পক্ষপদ প্রধান আশ্রয় বাক্যে থাকে না। আবার যদি দেখি আমরা অনেক সময় যে প্রধান আশ্রয় বাক্যে সাধ্যপদ রয়েছে হয়তো বিধেয়তে, তাহলে উদ্দেশ্যে কি থাকবে? হেতুপদ থাকবে, উদ্দেশ্যে হেতুপদ থাকবে, কারণ প্রধান আশ্রয় বাক্যে কখনো পক্ষপদ থাকে না। প্রধান আশ্রয় বাক্য তৈরি হয় সাধ্যপদ দিয়ে, অপ্রধান আশ্রয় বাক্য তৈরি হয় পক্ষপদ দিয়ে, আর প্রধান আর অপ্রধান আশ্রয় বাক্যের মধ্যেই শুধু হেতুপদ থাকে। হেতুপদটা কখনো সিদ্ধান্তে বা কনক্লুশনে থাকে না, মিডল টার্ম কখনো, নেভার, কখনো কনক্লুশনে থাকে না। এখন তাহলে আমরা দেখছি যে হর্সেস বা ঘোড়া হচ্ছে পক্ষপদ বা মাইনর টার্ম, র্যাবিটস হচ্ছে সাধ্যপদ বা মেজর টার্ম, আর রানার্স হচ্ছে মিডল টার্ম বা হেতুপদ। এই অবধি বোঝা গেছে যে ভেরি ফাস্ট রানার্স বা দ্রুতগামী এটা হচ্ছে হেতুপদ, ঘোড়া হচ্ছে পক্ষপদ, আর খরগোশ হচ্ছে সাধ্যপদ। এই অবধি বোঝা গেছে। আমরা দেখতেও পেলাম যে সেকেন্ড প্রেমিসেই হর্সেস রয়েছে, কারণ হর্সেস হচ্ছে মাইনর টার্ম বা পক্ষপদ, হর্সেস হচ্ছে ঘোড়া, তাহলে ঘোড়া রয়েছে দ্বিতীয় আশ্রয় বাক্যে যেহেতু সেটা পক্ষপদ। র্যাবিটস রয়েছে ফার্স্ট প্রেমিসে ন্যাচারালি, কারণ সেটা সাধ্যপদ বা মেজর টার্ম, তাই র্যাবিটস রয়েছে ফার্স্ট প্রেমিসে। আর ফার্স্ট প্রেমিস আর সেকেন্ড প্রেমিসের মধ্যে থাকবে হচ্ছে মিডল টার্ম, মিডল টার্ম কখনো কিন্তু কনক্লুশনে থাকবে না। তো এই কথাগুলো আমি বহুবার বলেছি, আবার আজকে বললাম, প্রয়োজনে আবার বলবো, কিন্তু আমি কারোর কাছ থেকে শুনতে চাইছি না, আর কিছু শোনার নেই আমার। আচ্ছা, এবার কোন বচনে কোন পদ ব্যাপ্য আর কোন বচনে কোন পদ অব্যাপ্য আমি বোধহয় প্রথম দিন থেকেই বলেছিলাম। আমি জানি এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করা কোনো অসুবিধা নেই, বা হয়তো মাথাতেই না নিলে কোথাও কোনো সমস্যা নেই, ম্যাম তো আছেন, ম্যাম তো চেঁচিয়েই যাবেন, দরকারই নেই মাথায় ঢোকানোর। হ্যাঁ, মাথায় ঢুকিয়ে কি হবে? মাথায় অন্য জিনিস ঢোকালে তো কাজে দেবে, মাথায় এসব আলতু ফালতু জিনিস ঢুকিয়ে কি হবে? ঠিক আছে না, কোনো লাভ নেই, বই আছে দেখবো, লিখে দেবো, হয়ে যাবে, অসুবিধা কিচ্ছু নেই, সবটাই আমি জানি। ঠিক আছে, তবু আমি পড়াচ্ছি। আচ্ছা, তাহলে আবার বলছি, কোন বচনে কোন পদ ব্যাপ্য আর কোন পদ অব্যাপ্য সেটা দেখে নিতে হবে। প্রত্যেকের কাছে লেখা আছে যে কোন পদ, কোন টার্ম ডিস্ট্রিবিউটেড আর কোন টার্ম আনডিস্ট্রিবিউটেড, প্রত্যেকের কাছে লেখা আছে। তাহলে ফার্স্ট প্রেমিসে বা প্রধান আশ্রয় বাক্যে, প্রধান আশ্রয় বাক্য হচ্ছে এ, পাশে লিখে নিতে হবে, প্রধান আশ্রয় বাক্য ফার্স্ট প্রেমিস এ, লিখে নিতে হবে। সেকেন্ড প্রেমিস আই, এই বইতে লিখে দেওয়া নেই কিন্তু আমাদের লিখে নিতে হবে। সেকেন্ড প্রেমিস আই, দ্বিতীয় আশ্রয় বাক্য আই, পাশে আই বলে লিখতে হবে। কনক্লুশন বা সিদ্ধান্ত আই, সেটাও আমাকে পাশে লিখে নিতে হবে যে সিদ্ধান্ত হচ্ছে আমার আই। এবার আমরা জানি যে কোন বচনে কোন পদ ব্যাপ্য, সেটাও আমার কাছে একটা রুলস হিসাবে সেগুলো আমার কাছে পরপর রয়েছে, আমরা জানি। ঠিক আছে, প্রথম দিন থেকে সেগুলো আমার বলা আছে, ইভেন খাতায় ধরে ধরে লেখানো আছে। কেমন? তো কোন বচনে কোন পদ ব্যাপ্য, কোন কোন বচনে কোন কোন প্রপোজিশনে কোন টার্ম ডিস্ট্রিবিউটেড আর কোন টার্ম আনডিস্ট্রিবিউটেড, সেগুলো সব বলে দেওয়া আছে, কোন প্রপোজিশনে কোন টার্ম ডিস্ট্রিবিউটেড আর কোন টার্ম আনডিস্ট্রিবিউটেড। ফার্স্ট প্রেমিসটা হচ্ছে এ প্রপোজিশন। ফার্স্ট প্রেমিসটা কি? এ প্রপোজিশন। প্রধান আশ্রয় বাক্য কি না এ, প্রধান আশ্রয় বাক্য কি না এ, এ বচন, প্রধান আশ্রয় বাক্য হচ্ছে এ বচন, ফার্স্ট প্রেমিস হচ্ছে এ প্রপোজিশন। তাহলে এ প্রপোজিশন বা এ বচনে
উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য হয়, সাবজেক্ট হচ্ছে ডিস্ট্রিবিউটেড, প্রেডিকেট হচ্ছে আনডিস্ট্রিবিউটেড। তো সেই জন্য আমরা র্যাবিটস এর উপরে রাইট চিহ্নটা দেব, আর ভেরি ফাস্ট রানার্স ওটা তো এখানে প্রেডিকেট বা বিধেয়, তাই বিধেয়র ওপরে আমরা ক্রস চিহ্ন দেব। আমরা আমরা খরগোশের ওপরে, খরগোশটা যেহেতু আমার উদ্দেশ্য প্রধান আশ্রয় বাক্যে, তার উপরে আমরা রাইট চিহ্ন দেব। দ্রুতগামী এটা যেহেতু আমার এখানে বিধেয়, তাই তার উপরে আমরা কাটা চিহ্ন দেব। দ্বিতীয় আশ্রয় বাক্যে বাক্যটা হচ্ছে আই বচন। এখানে আই বচনে আমরা জানি উদ্দেশ্য অব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য হয়, দুটোই অব্যাপ্য হয়, দুটোই আনডিস্ট্রিবিউটেড হয়। আই বচনে, আই প্রপোজিশনে দুটোই, আই প্রপোজিশনে হচ্ছে দুটোই আনডিস্ট্রিবিউটেড হয়, দুটোই আনডিস্ট্রিবিউটেড হয় আই প্রপোজিশনে। মানে সাবজেক্টও আনডিস্ট্রিবিউটেড, প্রেডিকেটও আনডিস্ট্রিবিউটেড, মানে উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। আই বচনে উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, ফলে দুটোর উপরই আমরা ক্রস দেব। মানে আমরা হর্সেস এর ওপরেও ক্রস দেব, ভেরি ফাস্ট রানার্স এর ওপরেও ক্রস দেব। মানে আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যে ঘোড়ার ওপরেও কাটা ক্রস দেব, আর দ্রুতগামীর ওপরেও ক্রস দেব, যেহেতু এটা আই বচন। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত আই বচন। তাই সিদ্ধান্ত যেহেতু আই বচন, সেখানে আমরা কি করব, সেখানেও হর্সেস এর ওপরে আমরা কাটা চিহ্ন দেব, আর র্যাবিটস এর ওপরে আমরা কাটা চিহ্ন দেব। কারণ কি? আই বচনে দুটোই আনডিস্ট্রিবিউটেড। সিদ্ধান্ত বা কনক্লুশনও যেহেতু আই, আই প্রপোজিশন, তাই কনক্লুশনও যেহেতু আই প্রপোজিশন, তাই কনক্লুশনে সাবজেক্ট হচ্ছে আনডিস্ট্রিবিউটেড, প্রেডিকেটও হচ্ছে আনডিস্ট্রিবিউটেড, তাই দুটোর ওপরই আমরা ক্রস চিহ্ন দেব। আই বচনে উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, তাই আমরা সিদ্ধান্তে ঘোড়ার ওপরেও ক্রস চিহ্ন দেব, আবার খরগোশের ওপরেও ক্রস চিহ্ন দেব। তো এই হচ্ছে প্রাথমিক কাজ, এগুলো আমাদের করে নিতে হবে। এবারে যেরকম রূপালী প্রথমেই বলল যে এখানে একটা ফ্যালাসি বা দোষ হয়েছে, এই দোষটার নাম হচ্ছে আনডিস্ট্রিবিউটেড মিডল। আমরা আমরা যদি আমরা যদি নিয়মগুলোকে পড়ি ভালো করে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে দোষটা কিভাবে হয়েছে। এখানে মিডল টার্ম একবারও ডিস্ট্রিবিউটেড হয়নি। আমরা যে 3 নম্বর বা বাংলা বইতে হয়তো এটা 4 নম্বর নিয়ম, সেখানে আমরা যে নিয়মগুলো দেখেছি, বা ইংরেজি বইতে এটা বোধহয় 3 নম্বর নিয়মেই রয়েছে, সেখানে যে আমরা দেখেছি যে কি হয় না, মিডল টার্ম বা হেতুপদকে একবার অন্তত ব্যাপ্য হতেই হবে। কিন্তু এখানে হেতুপদটা একবারও ব্যাপ্য হয়নি। হেতুপদকে বা মিডল টার্মকে অন্তত অন্তত একবার অন্তত একবার ডিস্ট্রিবিউটেড হতেই হবে। এই যে আচ্ছা, এটা সেট রুল নাম্বার 2, এটা রুল নাম্বার 262 পেজ, রুল নাম্বার 2 এ রয়েছে ইংরেজি বইয়ে, কপির বইয়ে রুল নাম্বার 2 এ রয়েছে, ইন আ ভ্যালিড স্ট্যান্ডার্ড ফর্ম ক্যাটেগরিক্যাল সিলজিজম দ্য মিডল টার্ম মাস্ট বি ডিস্ট্রিবিউটেড ইন অ্যাট লিস্ট ওয়ান প্রেমিস। মাস্ট বি ডিস্ট্রিবিউটেড ইন অ্যাট লিস্ট ওয়ান প্রেমিস, অন্তত একবার একটা প্রেমিসে মিডল টার্মকে ডিস্ট্রিবিউটেড হতেই হবে। যদি সেটা একবারও ডিস্ট্রিবিউটেড না হয়, যদি সেটা একবারও ব্যাপ্য না হয়, তাহলে অব্যাপ্য হেতুপদ জনিত দোষ হবে। তাহলে সেখানে যে দোষটা হবে সেটা হবে ফ্যালাসি অফ দ্য আনডিস্ট্রিবিউটেড মিডল। দোষটার নাম লেখা আছে 263 পেজে, ফ্যালাসি অফ দ্য আনডিস্ট্রিবিউটেড মিডল বা অব্যাপ্য হেতুপদ জনিত দোষ। তাহলে এখানে যে দোষটা হচ্ছে সেটা হচ্ছে অব্যাপ্য হেতুপদ জনিত দোষ, কারণ হেতুপদ এখানে ভেরি ফাস্ট রানার্স বা দ্রুতগামী। এই দ্রুতগামী এটা এখানে হেতুপদ, কিন্তু আমরা দেখলাম এখানে হেতুপদটা একবারও ব্যাপ্য হয়নি, দুবারই অব্যাপ্য হয়েছে। সেটা হওয়ার কথা নয়, যেহেতু এখানে দুবারই অব্যাপ্য হয়েছে, সেই জন্য এই যুক্তিতে যে দোষ হয়েছে সেই দোষটার নাম হচ্ছে অব্যাপ্য হেতুপদ জনিত দোষ। এটা বাংলায় যারা লিখছে তারা এটা লিখে নেবে। তো এইভাবে ছোট ছোট করে উদাহরণের মাধ্যমে আমরা বিভিন্ন ফ্যালাসি বা বিভিন্ন দোষ বার করব। আচ্ছা, আর একটা বলি, এই বলতেই সময় চলে গেল, আরো একটা বলতে পারবো হয়তো। এত শেখানোর পরেও আবার প্রথম থেকে আবার রিপিট করেই যাই।
আচ্ছা, এখানে 249 পেজেই আর একটা দেওয়া আছে, এটা আমি বলি। All sodium salts are water soluble substances. All sodium salts are water soluble substances. Water soluble substances. 249 পেজ থেকেই বলছি, ইংরেজির মেয়েদের বইতেই রয়েছে। All sodium salts are water soluble substances. এটা ফার্স্ট প্রেমিস। সেকেন্ড প্রেমিস, all soaps are sodium salts. আর কনক্লুশন হচ্ছে therefore all soaps are water soluble substances. All soaps are water soluble substances. কি বললাম? Sorry. আচ্ছা, কি বললাম? all sodium salts are water soluble substances. All soaps are, second premise, all soaps are sodium salts. সিদ্ধান্ত, therefore বা conclusion, therefore all soaps are water soluble substances. আচ্ছা, বাংলার মেয়েরা লিখবে, সমস্ত সোডিয়াম নুন হয় জলে দ্রবীভূত দ্রব্য। সমস্ত সোডিয়াম নুন হয় জলে দ্রবীভূত দ্রব্য। এটা প্রধান আশ্রয় বাক্য। সমস্ত সোডিয়াম নুন, সমস্ত না লিখে সকল লিখবে, আমার এই বলাটা ভুল হলো। সকল সোডিয়াম নুন হয় জলে দ্রবীভূত দ্রব্য। সমস্ত সোডিয়াম নুন হয় জলে দ্রবীভূত দ্রব্য। দ্বিতীয় আশ্রয় বাক্য, সমস্ত সাবান হয় সোডিয়াম নুন। সকল সাবান হয় সোডিয়াম নুন। সকল সাবান হয় সোডিয়াম নুন। সিদ্ধান্ত, অতএব সকল সাবান হয় জলে দ্রবীভূত দ্রব্য। প্রধান আশ্রয় বাক্য কি আরেকবার বলছি, সকল সোডিয়াম নুন, সকল সোডিয়াম নুন হয় জলে দ্রবীভূত দ্রব্য। অপ্রধান আশ্রয় বাক্য হচ্ছে সকল সাবান হয় সোডিয়াম নুন। সিদ্ধান্ত হচ্ছে অতএব সকল সাবান হয় জলে দ্রবীভূত দ্রব্য। All sodium salts are water soluble substances. First premise. Second premise, all soaps are sodium salts. Our conclusion, therefore all soaps are water soluble substances. আরো একটা জিনিস এখানে নির্ণয় করতে হবে, আরো একটা জিনিস এখানে দেখতে হবে যে এটার ফিগারটা কি, কোন ফিগারে রয়েছে। আমি ফার্স্ট ফিগার, সেকেন্ড ফিগার, থার্ড ফিগার, ফোর্থ ফিগারের কথা বলেছি। ক্যাটেগরিক্যাল সিলোজিজমের 4 প্রকার ফিগার রয়েছে, 4 প্রকার আকার রয়েছে। সেই 4 প্রকার আকারের কথাও কিন্তু আমি বলেছি। সেই আকারগুলো এখানে কিন্তু দেখতে হবে। 4 প্রকার যে আকার রয়েছে সেই আকারগুলো এখানে দেখতে হবে। যেমন আগেরটাতে যে ছিল এই যে সকল বা খরগোশ হয় দ্রুতগামী, তারপরে হচ্ছে সকল ঘোড়া হয় দ্রুতগামী, অতএব সকল ঘোড়া হয় খরগোশ। এটা কোন আকারে রয়েছে বা এটা কোন ফিগারে রয়েছে এটা দেখতে হবে। এটা কোন ফিগারে রয়েছে, ফিগারগুলো আমি বলে দিয়েছিলাম।
শীর্ষা কিছু বলবে, এটা কোন ফিগার? ম্যাম পারবো, দ্বিতীয় সংস্থান। রাইট, এটা দ্বিতীয় সংস্থান, এটা দ্বিতীয় সংস্থান বা সেকেন্ড ফিগারে রয়েছে। ফিগারগুলো উল্লেখ করে দিতে হবে, যখন এটা লিখতে হবে তখন বলে দিতে হবে যে এখানে এই ক্যাটেগরিক্যাল সিলজিজমস, এতে বলে লিখতে হবে যে এতে মাইনর টার্ম ইজ ইকাল টু এই, মেজর টার্ম ইজ ইকাল টু এই, মিডল টার্ম ইজ ইকাল টু এই, মানে পক্ষপদ ইজ ইকাল টু এটা, সাধ্যপদ ইজ ইকাল টু এটা, এবং হেতুপদ ইজ ইকাল টু এটা। তারপরে বলতে হবে এটা এই এই সিলোজিজমটা বা এই নিরপেক্ষ ন্যায়টা সেকেন্ড সংস্থানে, দ্বিতীয় সংস্থানে রয়েছে, বাংলায় যাকে সংস্থান বলা হয়, দ্বিতীয় সংস্থানে রয়েছে বা এটা সেকেন্ড ফিগারে রয়েছে। এটা বলতে হবে। কি করে সেকেন্ড ফিগার? আমি যখন ফিগার পড়িয়েছি আমি বলে দিয়েছি এটা সেকেন্ড ফিগার কেন, কারণ যদি ভেরি ফার্স্ট রানার্স আর ভেরি ফার্স্ট রানার্স এই দুটোকে যোগ করে দিই এবং লাইনটা যদি এদিকে আর এইভাবে মানে বাড়িয়ে দিই, তাহলে এটা কিন্তু সেকেন্ড ফিগারে চলে আসছে। সেকেন্ড ফিগারটা কিরকম, ফার্স্ট ফিগারটা কিরকম, উল্টো জেড, সেকেন্ড ফিগারটা হচ্ছে এই রকম, এই রকম, এটা হচ্ছে সেকেন্ড ফিগার। মানে আমরা কি করছি, সবসময় মিডল টার্ম দুটোকে যোগ করে দিচ্ছি, যেখানে মিডল টার্ম থাকছে সেই দুটো মিডল টার্ম আমরা যোগ করে দিচ্ছি। যদি এভাবে এভাবে মিডল টার্ম থাকে, যদি সাবজেক্ট আর সেকেন্ড সেকেন্ড প্রেমিসের সাবজেক্টে আর ফার্স্ট প্রেমিসের প্রেডিকেটে মিডল টার্ম থাকে, তাহলে আমরা এইভাবে যোগ করে দেব। আগে লাইনটাকে এভাবে যোগ করব, করে তারপরে এটাকে এপাশে বাড়িয়ে দেব, এটাকে এপাশে বাড়িয়ে দেব। মানে এইভাবে আমরা আমরা দেখেছি যে সবসময় আমরা ফিগার বা সংস্থান নির্ণয় করি। তাহলে এখানে এটা কোন সংস্থানে আছে, এখানে এটা যেটা আগের যেটা পড়লাম আমরা সেটা রয়েছে দ্বিতীয় সংস্থানে, এটাও বলে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে বলতে হবে যে এখানে অব্যাপ্য হেতুপদ জনিত দোষ ঘটেছে। কিভাবে নির্ণয় করলাম না, আমরা রুলের সাহায্যে নির্ণয় করলাম। রুলটা উল্লেখ করে দিতে হবে বা নিয়মটা উল্লেখ করে দিতে হবে যে এখানে আনডিস্ট্রিবিউটেড মিডল, এই যে ফ্যালাসিটা হয়েছে এটা উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, এখন যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে এই অল সোডিয়াম সল্টস আর ওয়াটার সলিবল সাবস্টেন্সেস, অল সোপস আর সোডিয়াম সল্টস, দেয়ারফর অল সোপস আর ওয়াটার সলিবল সাবস্টেন্সেস। আচ্ছা, আমাকে তাহলে শীর্ষা বলুক এটা কোন কোন ইয়েতে রয়েছে, সংস্থানে? ম্যাম প্রথম সংস্থান। এটা প্রথম সংস্থানে রয়েছে, কেন শীর্ষা? ম্যাম এখানে হেতুপদ হচ্ছে সোডিয়াম নুন, এই দুটোকে যোগ করলে আর এসপিটাকে যোগ করলে উল্টো জেড হবে, তো উল্টো জেড হচ্ছে প্রথম সংস্থানে। রাইট, এটা ফার্স্ট ফার্স্ট ফিগারে রয়েছে, এটা ফার্স্ট ফিগার। তো ফার্স্ট ফিগারটা যেহেতু উল্টো জেড এর আকার, হ্যাঁ, তো এটা হচ্ছে ফার্স্ট ফিগারে রয়েছে। এখানে আমরা মিডল টার্ম দুটোকে যদি যুক্ত করে দিই তাহলে এটা ফার্স্ট ফিগারে দাঁড়াচ্ছে। আচ্ছা, মিডল টার্ম বা হেতুপদ এখানে কি আমাকে শীর্ষা বলেই দিল, সোডিয়াম সল্টস বা সোডিয়াম নুন হচ্ছে এখানে হেতুপদ। কি করে বুঝতে পারলাম? কারণ সিদ্ধান্তে আমরা সোপস, যেটা সোপস বলে রয়েছে বা সাবান বলে রয়েছে, সাবানটা হচ্ছে আমার পক্ষপদ বা মাইনর টার্ম, ওয়াটার সলিবল সাবস্টেন্সেস হচ্ছে আমার মেজর টার্ম। এগুলো আমি যেরকম ভাবে শিখালাম, বলেছি আগেও বহুবার, সেভাবেই এটা মেজর টার্ম। মানে সোপসটা হচ্ছে আমার পক্ষপদ, ওয়াটার সলিবল সাবস্টেন্স মানে সাবান হচ্ছে আমার পক্ষপদ, জলে দ্রবীভূত দ্রব্য এটা হচ্ছে আমার সাধ্যপদ। কিভাবে পেলাম? আমি সিদ্ধান্ত থেকেই পেলাম। আচ্ছা, এইবার এইগুলো যখন আমি এবার তাছাড়া যে পদটা পড়ে রইল সেটা হচ্ছে মিডল টার্ম বা হেতুপদ। তাহলে মিডল টার্ম বা হেতুপদ কোনটা না, সেটা হচ্ছে সোডিয়াম সল্টস, এটা হচ্ছে আমার হেতুপদ। তাহলে এই হেতুপদ দুটোকে যদি আমি যোগ করি, ফার্স্ট প্রেমিস আর সেকেন্ড প্রেমিসে প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান আশ্রয় বাক্য, সেখানে সোডিয়াম নুন এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে আমার উল্টো জেডের আকার, ফলে এটা হয়ে যাচ্ছে আমার ফার্স্ট ফিগার বা প্রথম সংস্থান। আচ্ছা, তাহলে বলেই দিলাম যে পক্ষপদ হচ্ছে মাইনর টার্ম সোপস, মেজর টার্ম ওয়াটার সলিবল সাবস্টেন্সেস বা দ্রবীভূত দ্রব্য, আর মিডল টার্ম হচ্ছে সোডিয়াম সল্টস বা হেতুপদ হচ্ছে সোডিয়াম নুন, এটা হচ্ছে আমার হেতুপদ। আচ্ছা, এখানে কোনো ফ্যালাসি বা কোনো দোষ ঘটেছে কি? আচ্ছা, তার আগে বলে নিতে হবে কোন বচনে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য, কোন টার্ম ডিস্ট্রিবিউটেড কোন টার্ম আনডিস্ট্রিবিউটেড। এখানে যেহেতু তিনটেই এ,
শীর্ষা বলবে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ, এখানে যেটা তিনটেই এ, তাই জন্য উদ্দেশ্য পদগুলো ব্যাপ্য হয়েছে আর বিধেয় পদগুলো অব্যাপ্য হয়েছে। মানে উদ্দেশ্য মানে সাবজেক্ট টার্ম হচ্ছে সবসময় ডিস্ট্রিবিউটেড আর প্রেডিকেট হচ্ছে সবসময় আনডিস্ট্রিবিউটেড, যেহেতু তিনটেই হচ্ছে আমার এ, ফার্স্ট প্রেমিসে, সেকেন্ড প্রেমিসে আর কনক্লুশনও এ, প্রধান আশ্রয় বাক্য এ, অপ্রধান আশ্রয় বাক্য এ, আর সিদ্ধান্ত এ। তাই জন্য এখানে সবসময় উদ্দেশ্য ব্যাপ্য আর বিধেয় অব্যাপ্য, সবসময় সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড আর প্রেডিকেট আনডিস্ট্রিবিউটেড হয়েছে। তো এইভাবে রাইট আর ক্রস চিহ্নগুলো দিয়ে নিতে হবে। হলো এই অবধি। এবার দেখতে হবে এখানে কোনো ফ্যালাসি আছে কিনা, যদি থাকে সেটা বলতে হবে, যদি না থাকে, অনেক সময় থাকবেও না, সেটাও বলতে হবে। ম্যাম এখানে কোনো দোষ ঘটেনি। ভেরি গুড রূপালী, ভেরি গুড। এখানে কোনো প্রকার কোনো ফ্যালাসি নেই, কারণ এখানে দেখা যাচ্ছে যে এই যে মিডল টার্মটা একবার ডিস্ট্রিবিউটেড হয়েছে। মিডল টার্মটা সোডিয়াম সল্টস হচ্ছে আমার মিডল টার্ম, বা সোডিয়াম নুন এটা হচ্ছে আমার হেতুপদ। এই পদটা কিন্তু এখানে একবার ব্যাপ্য হয়েছে। কোথায় ব্যাপ্য হয়েছে? প্রধান আশ্রয় বাক্যে একবার ব্যাপ্য হয়েছে। এই পদটা প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, বা ফার্স্ট প্রেমিসে এটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। তো একবার ডিস্ট্রিবিউটেড হয়ে গেলে আর কোনো সমস্যা নেই, তাহলে এখানে মিডল টার্ম সংক্রান্ত কোনো সমস্যা নেই, আনডিস্ট্রিবিউটেড মিডল এখানে হয়নি। আচ্ছা, অন্য যে টার্ম দুটো রয়েছে, একটা হচ্ছে মাইনর টার্ম আর একটা হচ্ছে মেজর টার্ম, মানে একটা হচ্ছে পক্ষপদ আর একটা হচ্ছে সাধ্যপদ, সেখানেও কোনো দোষ ঘটেনি। কেন? কারণ পক্ষপদ হচ্ছে সোপস বা মাইনর টার্ম হচ্ছে সোপস। সোপস কিন্তু সেকেন্ড প্রেমিস বা দ্বিতীয় আশ্রয় বাক্যে সাবান যেটা রয়েছে, সেইটা কিন্তু দ্বিতীয় আশ্রয় বাক্যেও ব্যাপ্য বা ডিস্ট্রিবিউটেড, আবার সিদ্ধান্তেও কিন্তু সেটা ব্যাপ্য বা ডিস্ট্রিবিউটেড। ফলে ব্যাপ্য থেকে ব্যাপ্যে গেছে, ডিস্ট্রিবিউটেড টু ডিস্ট্রিবিউটেড, সেখানে কোনো ফ্যালাসি হবে না। ফ্যালাসি কখন হবে? যদি কোনো টার্ম আনডিস্ট্রিবিউটেড থেকে ডিস্ট্রিবিউটেডে আসে, আনডিস্ট্রিবিউটেড টু ডিস্ট্রিবিউটেড, সেখান থেকে যদি আনডিস্ট্রিবিউটেড থেকে যদি কোনো টার্ম ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, তাহলে সেখানে ফ্যালাসি হয়। মানে অব্যাপ্য থেকে যদি কোনো পদ ব্যাপ্য হয়ে যায় সিদ্ধান্তে বা কনক্লুশনে, সেখানে ফ্যালাসিটা হয়। তো এখানে সেটাও হয়নি। আচ্ছা, আর হচ্ছে সাধ্যপদ বা মেজর টার্ম ওয়াটার সলিবল সাবস্টেন্সেস। ওয়াটার সলিবল সাবস্টেন্সেস আমরা ফার্স্ট প্রেমিস বা যেটা মেজর প্রেমিস বা ফার্স্ট প্রেমিস বা প্রধান আশ্রয় বাক্য যেটাকে আমরা সাধ্য বাক্য বলে থাকি, তো প্রধান আশ্রয় বাক্যে সেটা কিন্তু এ বচনে বিধেয়তে রয়েছে। মানে ফার্স্ট প্রেমিস যেহেতু আমার এ প্রপোজিশন, তো ফার্স্ট প্রেমিস যেহেতু এ প্রপোজিশন, তো এ প্রপোজিশনে ওয়াটার সলিবল সাবস্টেন্সেস এটা কিন্তু আমার প্রেডিকেটে রয়েছে। প্রেডিকেটে থাকার জন্য এটা অব্যাপ্য বা আনডিস্ট্রিবিউটেড হয়েছে, এখানে ক্রস রয়েছে। মানে দ্রবীভূত জলে দ্রবীভূত দ্রব্য এটা কিন্তু আমার অব্যাপ্য রয়েছে এ বচনের জন্য। এ বচনের এটা বিধেয়তে থাকার জন্য এটা অব্যাপ্য রয়েছে। এটাই আবার সিদ্ধান্তেও এ বচনের বিধেয়তেই রয়েছে, তো সেখানেও সেটা অব্যাপ্য। তাই জন্য এখানে কোনো দোষ হয়নি, কারণ অব্যাপ্য টু অব্যাপ্যে গেছে, মানে আনডিস্ট্রিবিউটেড টু আনডিস্ট্রিবিউটেডে গেছে। ফলে কোনো দোষ বা কোনো ফ্যালাসি এখানে হয়নি। তো এইভাবে ব্যাপারগুলোকে বুঝতে হবে। আচ্ছা, আর একটা বলার টাইম আছে, একটু বলি।
আচ্ছা, 270 পাতা, 270 পেজ, ইংরেজির মেয়েদের জন্য 270 পেজ। সেখানে একটা ওই 3 নম্বর যে অনুশীলনী বা ওই যেটা ওই কিসের বলে ওটা, এক্সারসাইজ, যেটা এক্সারসাইজের পেজটা শুরু হচ্ছে 268 থেকে। তো 268, 269, তারপরে 270 এক্সারসাইজ গুলো চলছে। তো সেখানে যে 3 নম্বর বলে যেটা দেওয়া আছে, মানে রোমান হরফে 3 দেওয়া আছে, সেই 3 এর মধ্যে আবার 3 বলে যেটা দেওয়া আছে, সেটা কিন্তু তৈরি করে দেওয়া নেই। তো এরকম থাকবে, তৈরি করে দেওয়া অনেক সময় থাকবে না, নিজেদের কিন্তু তৈরি করে নিতে হবে। মানে কনক্লুশন, ফার্স্ট প্রেমিস, সেকেন্ড প্রেমিস, মানে সিদ্ধান্ত, অপ্রধানাশ্রয় বাক্য, প্রধানাশ্রয় বাক্য, এগুলো তৈরি করে নিতে হবে। তো সেরকমও থাকবে। তো সেই রকম ভাবে একটা এখানে রয়েছে, সেটা দেখলাম আমি, তাই বলছি। আচ্ছা, ইংরেজির মেয়েদেরটা আগে বলি। সেখানে আছে সাম স্নেকস আর নট ডেঞ্জারাস অ্যানিমালস। সাম স্নেকস আর নট ডেঞ্জারাস অ্যানিমালস। But all snakes are reptiles. But all snakes are reptiles. Therefore, some dangerous animals are not reptiles. Therefore, some dangerous animals are not reptiles. আবার বলছি, some snakes are not dangerous animals, but all snakes are reptiles, therefore some dangerous animals are not reptiles. সাম স্নেকস আর ডেঞ্জারাস অ্যানিমালস, এটা কিন্তু সাজিয়ে দেওয়া নেই, জাস্ট জিনিসটা দেওয়া আছে। এবার এখান থেকে আমাকে কোনটা ফার্স্ট প্রেমিস, কোনটা সেকেন্ড প্রেমিস, কোনটা কনক্লুশন খুঁজে বার করতে হবে, এরকম ভাবেও আসবে। তাহলে some snakes are not dangerous animals, but all snakes are reptiles, therefore some dangerous animals are not reptiles. Full stop. বাংলার মেয়েরা লিখে নিক। কোন কোন সাপ নয় বিপজ্জনক জন্তু। কোন কোন সাপ নয় বিপজ্জনক জন্তু। কোন কোন সাপ নয় বিপজ্জনক জন্তু, কিন্তু সকল সাপ হয় সরীসৃপ। কিন্তু সকল সাপ হয় সরীসৃপ। therefore, অতএব, কোন কোন বিপজ্জনক জন্তু নয় সরীসৃপ। কোন কোন বিপজ্জনক জন্তু নয় সরীসৃপ। তাহলে কি বললাম? কোন কোন সাপ নয় বিপজ্জনক জন্তু, কিন্তু সকল সাপ হয় সরীসৃপ, অতএব কোন কোন বিপজ্জনক জন্তু নয় সরীসৃপ। কোন কোন বিপজ্জনক জন্তু নয় সরীসৃপ। কিভাবে করতে হবে, কিভাবে সাজাতে হবে? প্রথম কাজ কি? সিদ্ধান্তটাকে দেখা। ভেরি গুড। প্রথম কাজ হচ্ছে কোনটা সিদ্ধান্ত, কোনটা কনক্লুশন, সেটাকে বের করে নেওয়া। তো এখানে যেটা দেয়ারফর দেওয়া আছে বা যেটা অতএব দিয়ে বলা আছে, সেটাই সিদ্ধান্ত হবে। তাহলে দেয়ারফর দিয়ে বলা আছে সাম ডেঞ্জারাস অ্যানিমালস আর নট রেপটাইলস, বা কোনো কোনো বিপজ্জনক জন্তু নয় সরীসৃপ। কোনো কোনো বিপজ্জনক জন্তু নয় সরীসৃপ। তাহলে বাংলায় লেখ মেয়েরা, সবাই লেখো যে প্রথমে আমরা
নিচ থেকে শুরু করি, মানে অতএবটা বা কনক্লুশনটাকে আমরা ওখান থেকে নিয়ে নিচ থেকে শুরু করব, সেটাতেই আমাদের সুবিধা হবে। কারণ কনক্লুশন পেয়ে গেলেই আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা মাইনর টার্ম আর মেজর টার্মটা পেয়ে যাচ্ছি। এটা পেয়ে যাওয়াটা জরুরি, মানে আমরা কনক্লুশনটা পাওয়া মানেই পক্ষপদ আর সাধ্যপদটা পেয়ে যাচ্ছি। ফলে আমরা বাকি দুটো প্রেমিস খুব ইজিলি বার করে বসিয়ে দিতে পারবো। বাকি দুটো যে আশ্রয় বাক্য, সেই আশ্রয় বাক্য দুটো খুব সহজেই বের করে বসাতে পারবো। তাহলে কি রয়েছে, তাহলে রয়েছে হচ্ছে প্রথমে কি রয়েছে, তাহলে এখানে কি লিখবো আমরা, দেয়ারফর দিয়ে লিখবো। প্রথমে আগে দেয়ারফর দিয়ে লিখবো, মানে উপরে একটু জায়গা খালি রেখে নিচে দেয়ারফর দিয়ে লিখবো বা অতএব দিয়ে লিখবো। কি লিখবো, কোনো 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 বিপজ্জনক জন্তু নয় সরীসৃপ, বা আমরা লিখবো দেয়ারফর দিয়ে লিখবো সাম ডেঞ্জারাস অ্যানিমালস আর নট রেপটাইলস। therefore some dangerous animals are not reptiles। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, পক্ষপদ আর সাধ্যপদটা পেয়ে গেলাম, মানে মাইনর টার্ম আর মিডল টার্মটা পেয়ে গেলাম। কোনটা মাইনর টার্ম, ডেঞ্জারাস অ্যানিমালস হচ্ছে মাইনর টার্ম। কোনটা, সরি, মাইনর টার্ম আর মেজর টার্মটা পেয়ে গেলাম, মাইনর টার্ম আর মেজর টার্মটা পেয়ে গেলাম, মানে পক্ষপদ আর সাধ্যপদটা পেয়ে গেলাম। কোনটা মাইনর টার্ম না ডেঞ্জারাস অ্যানিমালস, কোনটা মেজর টার্ম না রেপটাইলস। রেপটাইলস হচ্ছে মেজর টার্ম আর ডেঞ্জারাস অ্যানিমালস হচ্ছে মাইনর টার্ম। মানে কি, পক্ষপদ হচ্ছে বিপজ্জনক জন্তু আর সাধ্যপদ হচ্ছে সরীসৃপ। তাহলে আমরা লিখে নেব আগে যে পক্ষপদ হচ্ছে, তলায় লিখে নেব, নিচে লিখে নেব যে বিপজ্জনক জন্তুর নিচে লিখবো পক্ষপদ আর সরীসৃপের নিচে লিখবো সাধ্যপদ। তো এই যে পেয়ে গেলাম আমরা মাইনর আর মেজর টার্মটা পেয়ে গেলাম, পক্ষপদ সাধ্যপদ পেয়ে গেলাম। এবার আমরা জানি পক্ষপদ বা মাইনর টার্ম দিয়ে যে সেন্টেন্সটা থাকে সেটা সবসময় সেকেন্ড প্রেমিস হয় বা দ্বিতীয় আশ্রয় বাক্য হয়। মানে পক্ষপদ দিয়ে যে বাক্যটা গঠিত হবে সেটা সবসময় দ্বিতীয় আশ্রয় বাক্য হবে, আর মেজর টার্ম দিয়ে যে বাক্যটা গঠিত হবে সেটা সবসময় প্রধান আশ্রয় বাক্য হবে বা ফার্স্ট প্রেমিস হবে। মানে সাধ্যপদ দিয়ে যে বাক্যটা গঠিত হবে সেটা সবসময় প্রধান আশ্রয় বাক্য হবে। তাহলে আমরা কি লিখবো, আমরা কি লিখবো সেখানে, কোনটা আমার অপ্রধান আশ্রয় বাক্য কোনটা, মানে আমার সেকেন্ড প্রেমিস কোনটা হবে, সেকেন্ড প্রেমিস হবে হচ্ছে আমার এই যে এখানে আমার কনক্লুশন বা সিদ্ধান্ত কি ছিল, সাম ডেঞ্জারাস অ্যানিমালস আর নট রেপটাইলস, বা কোনো কোনো বিপজ্জনক জন্তু নয় সরীসৃপ, এরম ছিল। তাহলে এবার বিপজ্জনক জন্তু হচ্ছে আমার মাইনর টার্ম বা ডেঞ্জারাস অ্যানিমালসটা হচ্ছে আমার মাইনর টার্ম। তাহলে আমরা দেখি ডেঞ্জারাস অ্যানিমালস দিয়ে কোন সেন্টেন্সটা রয়েছে। আমরা প্রথমে যে শুরুতেই যে সেন্টেন্সটা রয়েছে যে সাম স্নেকস, সাপ নয় বিপজ্জনক জন্তু, হ্যাঁ একদম, সাম স্নেকস আর নট ডেঞ্জারাস অ্যানিমালস, এই যে যেটা রয়েছে এটাকে আমরা সেকেন্ড প্রেমিস করব। তাহলে সেকেন্ড প্রেমিসে কি লিখবো, সাম স্নেকস আর নট ডেঞ্জারাস অ্যানিমালস, এটাকে আমরা সেকেন্ড প্রেমিস করব। আর ন্যাচারালি তাহলে ফার্স্ট প্রেমিস বাকিটা যেটা পড়ে রইলো, কারণ রেপটাইলস দিয়ে যেটা থাকবে, রেপটাইলস এই টার্মটা দিয়ে যে প্রেমিসটা থাকবে ওটাই তাহলে কি হয়ে যাবে, আমার ফার্স্ট প্রেমিস হয়ে যাবে। কারণ কি, রেপটাইলস হচ্ছে আমার মেজর টার্ম বা সাধ্যপদ, সরীসৃপ হচ্ছে যেহেতু আমার সাধ্যপদ, তাহলে সরীসৃপ দিয়ে যে বাক্যটা থাকবে সেটা হয়ে যাবে আমার প্রধান আশ্রয় বাক্য। সেটা কি হবে, যে সকল, প্রধান আশ্রয় বাক্য কি হবে না, সকল সাপ হয় সরীসৃপ, এটা হবে আমার প্রধান আশ্রয় বাক্য। অপ্রধান আশ্রয় বাক্য কি হবে, কোনো কোনো সাপ নয় বিপজ্জনক জন্তু, এটা আমার অপ্রধান আশ্রয় বাক্য হবে। কেন, কারণ বিপজ্জনক জন্তু এই পদটা হচ্ছে আমার পক্ষপদ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু যদি তৈরি করে না দেওয়া থাকে তাহলে আমরা কোনো বিষয়কে তৈরি করে তারপরে সেটার মধ্যে আমরা ফ্যালাসি নির্ণয় করতে পারি বা দোষ নির্ণয় করতে পারি। তাহলে এই একটাই আমি বাড়ির কাজ দিলাম, প্রত্যেকেই শুনে রাখো যে একটাই আমি বাড়ির কাজ দিলাম, প্রত্যেকে, ইংরেজির মেয়ে বা বাংলার মেয়ে, প্রত্যেকে এইটা বাড়ির কাজটা করে আমি যেদিন পরের দিন যেদিন ক্লাস নেব সেদিন প্রত্যেকে আমাকে শুধু একটাই বাড়ির কাজটা করে আমাকে বলবে সকলে, যেখানে আদৌ কোনো ফ্যালাসি হয়েছে কিনা। এখানে যদিও আমি এখানে সবই বলেই দিলাম, কোনটা মিডল, কোনটা মেজর টার্ম, কোনটা মাইনর টার্ম, মানে মাইনর টার্ম কোনটা, মেজর টার্ম কোনটা, পক্ষপদ কোনটা, সাধ্যপদ সবই বলে দিলাম। তবুও আমি দেখতে চাইবো যে এইটা
তারা করতে পারছে কিনা, সব মেয়েরা করতে পারছে কিনা, এখানে যদি কোনো দোষ হয়ে থাকে, কোনো ফ্যালাসি থাকে, তাহলে সেটা আমাকে পরের দিন জানাতে হবে। ঠিক আছে? আর আরো একটা কাজ করা যেতে পারে, আমাকে আলাদা করে পার্সোনালিও কোনো এইটা করে তৈরি করে আমাকে পার্সোনালিও মানে যে হোয়াটসঅ্যাপে এসএমএস করা যেতে পারে। ঠিক আছে মেয়েরা? ওকে ম্যাম। ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ করছি।